পূর্ণতিথি দ্বিতীয় পর্ব। কেটেছে বেশ কদিন। তিথির সাথে ঘটা সেই ঘটনা ধামাচাপা পড়েছে। সঞ্জীব সুরাহা করবে বললেও আদৌ কোনো উদ্যোগ নেননি। সুচিত্রা স্কুল চাকরি করার পাশাপাশি একটা ছোট টেলার্সের ভার সামলান। সংসারের জাতাকলে পিষ্ট হয়ে নিজেও ভুলে গেছেন এই ঘটনা। শুধু ভুলতে পারেনি তিথি একাই। দিনের বেলা রাস্তায় একা বের হলেও তার ভয় হয়, এই বুঝি আবারও ওরা এলো। পেছনে পায়ে শব্দ পেলে অজান্তেই কেঁপে ওঠে, কান্না পায়। অনেক প্রশ্ন ওঠে মনে। কেন তার বাবা তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় না? কেন বাবার বুকে মুখ লুকাতে পারে না? এলাকার স্বনামধন্য ডিসির মেয়ে হয়েও কেন তাকে নিয়ে কুরুচিপূর্ণ চিন্তা করতে বখাটেদের ভয় হয় না? এত এত প্রশ্ন পড়ে থাকে উত্তরহীন হয়ে। তিথির নিঃশ্বাসগুলো সাক্ষী সেই মুহূর্তে তারা কতটা দাপিয়েছে, পেয়েছে মৃত্যু সমান যন্ত্রণা। ওই ঘটনার পর সেই শাওন ছেলেটাকে এলাকায় আর দেখা যায়নি। একদিক দিয়ে ভালোই হয়েছে, না হলে ওকে দেখে হয়তো উল্টোপাল্টা কিছু করে ফেলতো সে। ইদানিং আদিত্যের আনাগোনা বেড়েছে। তিথি চারপাশে কলেজ গেটে সব সময় দেখা যায় তিথির কলেজে যাতায়াত সময়, পাশাপাশি বাইক চালাতে। তিথি কোচিং থেকে ফেরার সময় পেছনে আসে আদিত্য। তিথির সাথে চোখাচোখি হলে তখন সে নিরুদ্বেগ, ভাবলেশহীন, যেন কাউকে অনুসরণ করা দুনিয়াতে সবথেকে সুন্দর সাধারণ, কিংবা এটা তার অধিকার। মুচকি হেসেছে তিথিকে হাতের ইশারা করে বিদায় জানায়। তিথি ভেবে পায় না একটা ছেলে এত বেহায়া হয় কি করে। দিনকে দিন বাড়তেই থাকে। প্রথম ভালো লাগলেও ইদানিং ভয় হয়। এভাবে তার পিছু পিছু আসা যাওয়া করা ঠিক হচ্ছে না। কোনোভাবে বাবার কানে গেলে সর্বনাশ হবে। তারা দুই ভাই বোন তিল পরিমাণ কিছু করলে তাল বানিয়ে সেটার দোষ মায়ের ঘাড়ে চাপানোই তার বাবার একমাত্র কাজ। এই তো সেবার স্বপ্ন চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক গণিতে টেনে টুনে পাশ করে। এই নিয়ে তার বাবা আকার ইঙ্গিতে মাকেই দোষারোপ করেছিল। তাই নিজেকে নিয়ে আর ঝামেলা পোয়াতে মন সায় দিচ্ছে না তিথির। বাবা মায়ের সম্পর্ক ঠিক না হোক, নতুন করে বিগড়ে যেন না যায়। আদিত্যকে বারণ করা উচিত। তিথি মনে মনে শক্ত করল নিজেকে। আদিত্য ছেলে, এসব ব্যাপারে কেউ তার দোষ দেখবে না। সমাজ যে ছেলেদের 7 খুন মাপ। অনেক কিছু ভেবে গায়ের ওড়না পেঁচিয়ে বের হলো তিথি। বৃষ্টি নেই বাসায়, কোথাও গেছে। স্বপ্ন স্কুলে, মা টেলার্সে। কলেজ আগে শেষ হওয়ায় অনেক আগেই বাসায় ফিরেছে সে। ভালোই হলো, এই ফাঁকে আদিত্যের সাথে কথা বলা যাবে। কলেজ থেকে ফেরার সময় লোকটা তো পেছনই এসেছে। এখনও কি আছে? তিথি তাড়াহুড়ো করে দরজায় তালা দেয়, দ্রুত পায়ে হাঁটে। মোড়ের মাথায় টং দোকান আছে একটা, ফিরোজ কাকার ছেলের দোকান। কোচিং যাওয়ার সময় আদিত্য ওখানেই বসে থাকে, এখনও থাকবে নিশ্চয়। তিথি দোকানটার সামনে এসে দাঁড়ালো। দোকানে ঝাঁপ লাগাচ্ছে রুস্তম, ফিরোজ কাকার ছেলে। তিথি এদিক ওদিক দেখল, আদিত্য নেই। মনটা খারাপ হয়ে এলো। মুখ কালো করে হাঁটা ধরতেই আবার থেমে গেল। ধরফরিয়ে ঘুরে তাকালো সচেতন চোখে। ব্রিজের উপর বাইক রাখা, তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। তিথি একবার রুস্তমের দিকে তাকালো। রুস্তম দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে গেছে। তিথি নিশ্চিন্তে এগোলো ব্রিজের দিকে। মধ্য দুপুর হওয়ায় আশপাশ নিরিবিলি। তিথিরও তাও ভয় লাগছে, কেউ দেখে আবার উল্টোপাল্টা না ভাবে। তিথি ব্রিজের ওপর উঠল। রঞ্জন, আরিফ এরাও আছে আদিত্যের সাথে। সবাই মিলে আদিত্যের ফোনে উৎসুক হয়ে কিছু একটা দেখছে। সবার প্রথমে রঞ্জনের চোখ পড়ল তিথির দিকে। ভ্রু কুঁচকে ভালো করে দেখল এটা তিথি। বুঝতে পেরে কনুই দিয়ে আদিত্যকে গুঁতো দিল রঞ্জন। আদিত্য বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। কি হয়েছে? রঞ্জন চোখের ইশারা করলো তিথির দিকে। আদিত্য মুখ কুঁচকে সেদিকে ফিরল। তিথিকে দেখেই চোখ বড় বড় হয়ে এলো।
অবাক হলো। চট করে হেলান দেওয়া থেকে সোজা হয়ে দাঁড়ালো। তিথি ততক্ষণে গুটি গুটি পায়ে এসে সামনে দাঁড়িয়েছে। আদিত্য বেশ অনেকটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তুমি? আদিত্যের মুখে তুমি শব্দটা অদ্ভুত লাগলো তিথির। কদিন আগেও তো আপনি আপনি বলছিল, হঠাৎ তুমি? তিথি ইতস্তত করছে। এসেছিল সাহস নিয়ে, কিন্তু নার্ভাসনেস তার সব মনোবল গুঁড়িয়ে দিতে যথেষ্ট। তিথি আদিত্যের দিকে কোনো রকমে তাকাচ্ছে, আবার তড়িৎ গতিতে চোখ ফিরিয়ে নিচ্ছে। আদিত্য তার দিকে একভাবে চেয়ে আছে, সাথে রঞ্জন আরিফও হাঁ করে তাকিয়ে আছে। অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল তিথির। ওড়নার প্রান্ত আঙুলে পেঁচাতে লাগলো। আদিত্য হয়তো বুঝে ফেলল। মুচকি হেসে আরিফ আর রঞ্জনকে বলল, তোরা একটু যা। তিথি অবাক লাগলো। আদিত্য বুঝে নেয়, কিন্তু কিছু না বলে চুপ করে থাকলো। আরিফ রঞ্জন দাঁত বের করে হাসে। চোখে চোখে আদিত্যকে নিঃশব্দে টিটকিরি মারল দুজন। আদিত্য চোখ পাকানিতে দুটোই কেটে পড়ল সাথে সাথে। আদিত্য তিথির দিকে চেয়ে হেসে বলল, এবার বলো। তিথি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। যথাসম্ভব চেষ্টা করলো গলা শক্ত করতে, কিন্তু হচ্ছে না। কেমন তালগোল পাকাচ্ছে। কেন কেন ইদানিং আদিত্যকে দেখলেই কেমন অপ্রস্তুত লাগে, লজ্জা লজ্জা অনুভূত হয়। তিথি কোনো রকম আওয়াজে বলল, আপনি আমাকে ফলো করেন কেন? আদিত্য অবাক হওয়ার ভান করে বলল, ফলো করি নাকি? তিথি ভ্রু কুঁচকে বলল, ঢং করছেন, আপনি জানেন না? আদিত্য মাথা নেড়ে বলল, না তো। তিথি এবার একটু তেতে বলল, না তো? না তো মানে কি? আমি সব সময় দেখি আপনি আমার পেছনে পেছনে আসেন, কলেজের সামনে বসে থাকেন, কোচিংয়ে যাওয়ার সময় ও পাশে পাশে বাইক চালান, সব সময় আমার দিকে ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকেন, আবার বলছেন আপনি জানেন না। আদিত্য একটু ভেবে বলল, আমি তোমার পেছনে পেছনে আসি কেন? তুমি সামনে থাকো তাই বলে তো। আর আমি যে তোমাকে সবসময় দেখি এটা তুমি কি করে বুঝলে? তার মানে তুমিও নিশ্চয়ই আমায় দেখো। আদিত্য ভ্রু নাচালো। তিথি থতমত খেয়ে বলল, মোটেও না, আমি কেন আপনাকে দেখতে যাব? সেটা তো তুমিই ভালো জানবে। তিথি ঠোঁট শুকিয়ে যাচ্ছে। কি বলতে এলো আর কি বলছে, গলা থেকে উঁচু আওয়াজ বের করতেও কষ্ট হচ্ছে। অথচ স্কুলে এই জোরে কথা বলা নিয়ে কত বিখ্যাত ছিল এক সময়। তিথি নিজের মধ্যে একটু দৃঢ়তা আনার চেষ্টা চালালো, বলল, দেখুন, অত শত জানি না, আপনি এভাবে আমার পেছনে আসবেন না, লোকে খারাপ ভাববে। আদিত্য নিরুদ্বেগ হয়ে বলল, লোকে কি ভাবলো তাতে আমাদের কি? ওদের কাজ উল্টোপাল্টা ভাবা, ভাবুক না, তাই বলে আমি কেন আমার ডেলি রুটিন পাল্টাবো? তিথি কাট কাট গলায় প্রশ্ন করল, তার মানে আপনি আমার কথা শুনবেন না? আদিত্য মুখের ওপর বলল, না। তিথি কাঁদো কাঁদো মুখ করে চেয়ে থাকলো। এখন একে কথা কি করে শোনাবে? যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো নয় এই ছেলে, ততটা কি এক ফোঁটাও নয়। আদিত্য পেছনে দুহাত বেঁধে তিথির মুখের সামনে একটু ঝুঁকে এলো। তিথি পিছিয়ে নিল মাথাটাকে। আদিত্য ভ্রু উঁচিয়ে আস্তে করে বলল, আর কিছু বলবে? তিথি ঢোক গিলে বলল, শুনুন, ভালোই ভালোই বলছি, এভাবে আমার পিছু নেবেন না। কাজ হবে না তিথি, অন্য কিছু বলো। তিথি অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আদিত্য ভ্রু কুঁচকে বলল, কেন, এটা আর এমন কি? জানতে তো হতোই, আফটার অল ফলো করি তোমায়। আদিত্য হাসল। তিথি বিরক্ত হয়ে বলল, কেন করছেন এমন? আদিত্য দুহাত পকেটে গুজে দাঁড়ালো, বলল, কেন করছি, সত্যি বলবো না মিথ্যে? তিথি মুখ কুঁচকে নিল। আদিত্য লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার তোমাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সেদিন শপিং সেন্টারে প্রথম দেখে এটা বুঝে ফেললাম ঠিকই, কিন্তু ভালোবাসি কি না সেটা নিশ্চিত হতেই পিছু নিচ্ছি। তিথি বিস্ময়ে স্তম্ভিত, গোল চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বুকের ভেতর কেমন হাতুড়ি পেটা শুরু হলো। খানিক সময় বিমূঢ় হয়ে থেকেই হঠাৎ দৌড়ে চলে গেল। আদিত্য পেছন থেকে দুবার ডাকলো, তিথি
থামল না। এক ছুটে বাড়ির রাস্তায় ঢুকে গেল সে। আদিত্য হেসে মাথা চুলকালো। মেয়েটা লজ্জা পেয়েছে হয়তো। বৃষ্টির মোবাইল সামনে ভাইব্রেট হচ্ছে, কিন্তু বৃষ্টি চোখ বুজে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ফোন বাজছে, শুনছে, ইচ্ছা করেই তুলছে না। কার ফোন তার জানা। স্ক্রিনে গোটা অক্ষরে আদিত্য নামটা ভাসছে, আবার নিভে যাচ্ছে। 11 বারের মতো ফোনটা বাজতেই বৃষ্টির মুখ থেকে বর্গীয় একটা শব্দ করল। বিরক্ত হয়ে ফোন তুলল। কি হয়েছে, এতবার কল করছো কেন? বৃষ্টির ক্রুদ্ধ কণ্ঠে আদিত্য নর্মভাবে বলল, ফোন করেছি নিশ্চয়ই কথা আছে। এভাবে আমাকে অ্যাভয়েড কেন করছো বৃষ্টি? অ্যাভয়েড করছি? তাহলে তো বুঝেই ফেললে। এরপরও আমার পেছনে পড়ে থাকা কি ঠিক হচ্ছে? প্লিজ বৃষ্টি। বৃষ্টি ব্যস্ততা দেখিয়ে বলল, আমার অনেক কাজ আছে আদিত্য, যা বলবে তাড়াতাড়ি বলো। আদিত্য বলল, ডিভোর্সটা না দিলে হয় না? না, হয় না। আমি তোমার সাথে থাকতে চাইছি না। প্লিজ আদিত্য, শান্তিতে থাকতে দাও। মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করো না, অসহ্য লাগে। বাহ, এখন আমাকে অসহ্য লাগে? 1টা বছর সংসার করলে আর এখন কিনা অসহ্য লাগছে? হ্যাঁ লাগছে। তখন ভালো লেগেছে সংসার করেছি, এখন লাগছে না তাই করছি না। লিভ মি অ্যালোন প্লিজ। আর এরপরও যদি বিরক্ত করো, আমি কিন্তু বাবাকে জানাতে বাধ্য হব। আদিত্য তাচ্ছিল্যের হাসি টেনে বলল, তাই নাকি? তা আমার সাথে প্রেম করার সময় বাবাকে বলনি কেন? আমার টাকায় ফুটুনি করার সময় কই ছিল বাবা? যেই একটু অবস্থা খারাপ হয়েছে অমনি পাল্টি খেয়ে বাবার কাছে চলে গেলে। আসলে তুমি একটা স্বার্থপর লোভী মেয়ে, আর এজন্যই তোমার মা তোমাকে সহ্য করতে পারে না। এবার তো বুঝলাম তুমিও একটা মেয়ে আর তিথিও একটা মেয়ে। নিজের ছোট বোনের থেকেও কিছু শিখতে পারো তো। বাপের সম্পত্তির লোভে অন্তত তোমার মতো মাকে ছেড়ে যায়নি তুমি। আদিত্য আর কিছু বলার আগেই দুম করে বৃষ্টি লাইনটা কেটে দিল। ফোনটাকে ছুঁড়ে মারল দূরে। রাগে গজগজ করছে শরীর। এই আদিত্য ছেলেটা তার হাড়মাস জ্বালিয়ে খেলো। বিয়ে করেছিল ঠিক আছে, এখন ছাড়তে চাইছে না কিছুতেই। একবার সংসার থেকে মন উঠে গেলে সেই মন আর বসানো যায়? আর কত সাহস, এত বড় কথা শোনালো। আমি লোভী, স্বার্থপর? হ্যাঁ তাই, আমি তাই। লোভী স্বার্থপর হয়ে যদি ভালো থাকা যায়, বিলাসিতা করা যায়, তবে সেটাই আমি করব, 100 বার হব। কেন সব সময় তিথির সাথে তুলনা করতে হবে আমাকে? মানছি ও ভালো, কিন্তু আমার মতো সুন্দরী হলে দেখতাম কত দূর নিজের চরিত্র টিকিয়ে রাখতে পারে। মায়ের ভালো মেয়েই বা কতদিন অবধি ভালো থাকতে পারে। তিথি ঘরে ঢুকে দরজা চাপালো প্রথমে। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। বুকটা এখনো ধড়াস ধড়াস করে লাফাচ্ছে। ছেলেটা কি বলল ওসব? ভালো লাগা, ভালোবাসা, শব্দগুলোর মুখে এত সুন্দর লাগছিল কেন? তিথি অজান্তেই মুচকি হাসল। কোথায় গেছিলি? হঠাৎ শব্দটায় চমকে উঠল তিথি। বৃষ্টি সন্দিহান চোখে তাকিয়ে আছে। ওকে দেখতেই দরজার দিকে তাকালো তিথি। যাওয়ার সময় তো সে তালা দিয়ে গেছিল, অথচ দরজাটা খোলা ছিল। আর সে খেয়ালই করেনি। এতটাই ডুবেছিল ওই ছেলেতে। তিথি আমতা আমতা করে বলল, একটু দোকানে গেছিলাম, পেন শেষ হয়ে গেছিল। এনেছিস পেন? কই, হাত তো খালি। দৃষ্টির গোয়েন্দাগিরিতে তিথির অথই জলে সাঁতার কাটার মতো অবস্থা। জিভের আগায় উত্তর না পেয়ে ঠোঁট কামড়ালো কিছুক্ষণ। হঠাৎ মেকি হাসি টেনে বলল, আনিনি, রুস্তম ভাই দোকান বন্ধ করে দিয়েছে। বৃষ্টি তাও ভ্রু কুঁচকে চেয়ে থাকলো। তিথি সব গুলিয়ে যাচ্ছে ওর এমন তীক্ষ্ণ দৃষ্টি কবলে পড়ে। এদিক ওদিক তাকিয়ে বাঁচার চেষ্টা চালালো। বৃষ্টি একটু এগিয়ে এলো তিথির দিকে। তিথি বুঝতে পেরেও তাকাচ্ছে না। বৃষ্টি সন্দেহী কণ্ঠে বলল, সত্যি করে বল তো, সেই দিনে সেই বাইকওয়ালাকে তুই চিনিস না? সত্যিই না? তিথি যেন হোঁচট খেলো। দিদি ঠিক ধরে ফেলল। এখন তো আর লুকিয়ে লাভ নেই। মিথ্যা বলতে গেলে উল্টে সব কেচে যাবে। একটা সত্যকে আড়াল করতে 1000টা মিথ্যা বলার থেকে 2-1টা বকা খাওয়া ঢের ভালো।
চোরের মতো মাথা নামিয়ে নিল তিথি। বৃষ্টি মুহূর্তে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ঠিক বুঝেছিলাম, কোনো ঘাপলা আছে। তা নাম কি ছেলেটার? তিথি কাচুমাচু করে বলল, আদিত্য। বৃষ্টি অবাক হলো, আবার সেই নাম। বৃষ্টি পায়চারি করছে, দাঁত দিয়ে নখ খুঁটে ভাবছে কিছু। তিথি পা দুলিয়ে বসে আছে বিছানায়, ভ্রু কুঁচকে দেখছে দিদিকে। বৃষ্টি এতক্ষণে গভীর মনোযোগ ভঙ্গ হলো তিথির ব্যস্ত আওয়াজে। কিরে দিদি, কিছু বল। বৃষ্টি থামল। তিথির দিকে তাকিয়ে বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে ভাবুক ভঙ্গিতে বলল, আমার মনে হয় ছেলেটা তোকে পছন্দ করে। তিথির কথাটার মধ্যে নতুনত্ব খুঁজে পেল না। একটু আগে আদিত্য তাকে বলে দিয়েছে এটা, তাই নীরস মুখে চেয়ে থাকলো। বৃষ্টিকে সব বললেও এইমাত্র যে আদিত্যের সাথে কথা বলে এসেছে সেটা আর বলেনি। তাহলে আকাশ পাতাল ভেবে বসবে। তিথির মতে তার মা একদম ঠিক নাম রেখেছে দিদির, বৃষ্টি। বৃষ্টি যেমন কয়েক রূপ থাকে, কখনো গুঁড়ি বৃষ্টি, কখনো মুষলধার, তার দিদিরও ঠিক তাই। এই ভীষণ ভালো, খুব ভালো। হঠাৎই রূপ বদলে যায়, মন পাল্টায়। কখন কি হয় তিথি আজও বুঝে উঠল না। দেখা গেল সব বলার পর হিতে বিপরীত করে বসলো তার সাথে। তিথির ভাবনার ফাঁকেই বৃষ্টি এসে পাশে বসলো, বলল, ছেলেটাকে কেমন দেখতে? তিথি গালে হাত দিয়ে হাঁটুর ওপর ঝুঁকে গেল, বলল, ভালোই, ফর্সা, মাথা ভরা চুল, মোটা মোটা ভ্রু, তবে ঠোঁট দুটো খুব কালো, মনে হয় প্রচুর স্মোক করে। আর জানিস কত লম্বা, একবারে উটের মতো। তিথির বর্ণনা শুনে বৃষ্টি হাসল, ভ্রু নাচিয়ে বলল, বাহ, কদিনে অনেক কিছু খেয়াল করেছিস। তিথি অপ্রস্তুত কণ্ঠে বলল, না মানে ওই, থাক, আর লোকাতে হবে না, আমি ছেলেটাকে দেখব একবার। তিথি অবাক হয়ে বলল, তুই দেখে কি করবি? বৃষ্টি ভ্রু উঁচিয়ে বলল, কেন, দেখলে সমস্যা আছে? একটা ছেলে আমার বোনকে এভাবে ফলো করছে, আবার তাকে বখাটে ছেলেদের হাত থেকেও বাঁচালো, আর তাকে আমি দিদি হয়ে দেখতে পারি না? তিথি ছোট করে বলল, না তা পারিস, কিন্তু। কোনো কিন্তু নয়, চল। তিথি আবার অবাক হয়ে বলল, এখন কোথায় যাব? এখন কি ওই ছেলেটা আছে নাকি? তাছাড়াও কোথায় থাকে আমি নিজেই জানি না। বৃষ্টি আহত স্বরে বলল, তাহলে দেখা হবে না? তিথি একটু ভেবে বলল, বিকেলে দেখাবো, রুস্তমের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, যখন কোচিনে যাব আম্মার সাথে যাস। বৃষ্টি বাধ্য মেয়ের মতো সায় দিল, আচ্ছা তাই করি না হয়, একই নাম, দেখার ভীষণ ইচ্ছে। তিথি বৃষ্টির দিকে তাকালো, কথাটায় মন খারাপ করে বলল, দিদি, জিজুর কথা মনে করিয়ে দিলাম, তাই না? বৃষ্টি অদ্ভুতভাবে তাকালো, কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ শব্দ করে হেসে ফেলল, হাসতে হাসতে বলল, তুই আসলেই বোকা সোনু, এতদিনেও আমাকে চিনলি না? তিথি বুঝল না, বোকা চাউনিতে চেয়ে থাকলো। বৃষ্টি একটা লম্বা শ্বাস টেনে বলল, জীবনে সবথেকে দরকারি বস্তু কি জানিস? টাকা। টাকা থাকলে সবাই তোকে দিনে দুবার সালাম ঠুকবে। টাকা নেই, মনে করবি এই সমাজে তুই থেকেও নেই। দেখ না, মায়ের কথা যদি বলি, বিয়ে তো পারিবারিকভাবেই হয় বাবার সাথে। যতদিন বাবার সাথে ছিল, মা নানু বাড়ি থেকে শুরু করে দাদু বাড়ির সবাই মায়ের গুণগানে পঞ্চমুখ থাকতো। ফোন করে জল খেয়েছে কি না তাও জিজ্ঞেস করত মামু। অথচ যেই এখন অকুল পাথারে পড়ল, বাবার থেকে আলাদা হলো, তাদের কিন্তু আর ডেকেও পাওয়া যায় না। আমি আদিত্যকে ছেড়েছি বলে মা আমার সাথে কথা বলে না, কারণ আদিত্য ভালো ভদ্র ছেলে। কিন্তু ভদ্রতা কি জলে গুলে খাবো? ওর অবস্থা এখন এতটাই খারাপ, আমার চাহিদাগুলো পূরণ করতে কখনোই পারতো না। বিলাসিতা বাদ দে, রোজকার দরকারি জিনিস, আমার পড়াশোনার খরচও, সংসার খরচ, এসব সামলাতে গিয়ে উল্টে দেখা যেত সংসারে ঝগড়া ঝামেলা বাড়ত, কলহ হতো। কথায় বলে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানলা দিয়ে পালায়।
এমন কিছু হওয়ার আগে আমি নিজেকে মুক্ত করতে চাইছি। একবার ওয়েল সেটেলড হলে এমন ভদ্র আদিত্যের আর অভাব হবে না রে, অভাব হবে না। তিথি হাঁ করে তাকিয়ে বোনের কথা শুনছিল। বিস্মিত হলো বোনের চিন্তাধারা দেখে। একটা কথা বলতে ইচ্ছে হলো, এমন চিন্তা করলে বছর বছর জামাই পাল্টাতে হবে দিদি। কিন্তু মুখের ওপর কথাটা বলার সাহসে কুলোনো না। বললেই তো দিদি চটে যাবে। মুখের ওপর সত্য কথাগুলো সহ্য করতে পারে কজন? এসেছে দুদিনের জন্য, ঝামেলা করেই বা কী লাভ? কিছু অপ্রিয় সত্য লুকিয়ে রাখাই ভালো। ভালো মাঝে মাঝে চুপ করে থাকা। বোবার যে কোনো শত্রু থাকে না। বৃষ্টি তিথিকে নিশ্চুপ দেখে কপাল কালো। কিরে, তোর আবার কি হলো? ওই ছেলের কথা ভাবছিস? তিথি মৃদু হেসে মাথা নেড়ে না বোঝালো। দৃষ্টি খোঁচা মেরে বলল, আরে জানি জানি, এখন এমন হবে, হতেই থাকবে। সারাদিন ওর কথাই ভাববি। কখন ভাববি নিজেও বুঝবি না। মাঝে মাঝে একা একা হাসবি। তিথি মিনমিনে স্বরে বলল, হ্যাঁ, তোর তো এই বিষয়ে পিএইচডি করা, খুব ভালোই জানবি। কথাটা সে শুনতে পেল না বৃষ্টি। তবে তিথি কিছু একটা বলেছে বুঝলো সেটুকু। নিশ্চিন্ত হতে জিজ্ঞেস করলো, কিছু বললি? তিথি মেকি হাসি দিয়ে মাথা দোলালো দুদিকে, যার অর্থ সে বলেনি। বৃষ্টি একটু দম নিয়ে বলল, তাহলে বিকেল হোক, তোর নতুন কৃষ্ণকে দেখি কেমন দেখতে। তিথি মুখ কুচকে বলল, ধ্যাত, তুইও না এটুকুতেই কৃষ্ণ বানিয়ে দিলি। যাকগে, তুই বসে বসে ওসব ভাবতে থাক, আমি যাই খেতে, পেটে ইঁদুর ছুটছে আমার। সকালে না খেয়ে গেছিলাম কলেজে, তুই খেলে আয়। তিথি উঠে গেল। বৃষ্টি বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। বলল, আমার পেট ভরাই আছে, বাইরে গেছিলাম না, একজন খাইয়েছে। বৃষ্টি দুষ্টু হাসল। তিথি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। দিদি আর পাল্টাবে বলে মনে হয় না। আদিত্য দাদা কেঁদে কেঁদে মরছে বউকে ফিরে পেতে, আর ইনি অন্য ছেলে নিয়ে ঘুরছে। ফিরে তাকিয়ে বলল, বাইরে যাচ্ছিস যে, বাবা দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একে তো মিথ্যে বলে এতদিন আছিস, দ্বিতীয়ত মায়ের কাছে এসেছিস। তুই তো মায়ের ঘাড়ে দোষটা দিয়ে বেঁচে যাবি, কিন্তু বাবা তো মাকে কথা শোনাবে আবার। তিথির কথায় বৃষ্টি হাসি উবে গেল। দ্রুত উঠে বসে তেতে বলল, কি বলতে চাস তুই? আমি মিথ্যে বলে বাবার কাছে মাকে খারাপ বানাই? তিথি ঠোঁট কামড়ালো, হতাশ চোখে তাকালো দিদির দিকে। এখন সে মুখ খুললেই ঝগড়া বাঁধবে, তাতে ভুল নেই। পরিস্থিতি সামলাতে বলল, আমি সেটা বলিনি, আমি বলেছি আমি ভাত খাবো। কথাটা বলেই তিথি রান্নাঘরে চলে গেল। প্রসঙ্গ পাল্টালো তিথি। বৃষ্টি পরিষ্কার বুঝল সেটা। বিরক্ত নিয়ে চেয়ে থেকে ধরাম করে শুয়ে পড়ল আবার। বিকেলের প্রথম দিক। ঘড়ির কাঁটায় 4:20 তিথি তাড়াহুড়ো করে বই ঢোকাচ্ছে কাঁধ ব্যাগে। ঘুম থেকে উঠতে দেরি হলো আজকে। তার উপর বৃষ্টি সেই যে আয়নার সামনে দাঁড়িয়ে এখনো নড়ছে না। এই তো এখান থেকে এখানে, এইটুকু রাস্তা এত সাজগোজের কি হলো ভেবে পেল না তিথি। আগে দুবারের মতোই বিরক্ত নিয়ে ডাকলো, দিদি হলো তোর, আয় না এখন। বৃষ্টি লিপস্টিকের ঢাকনা লাগাতে লাগাতে বলল, হয়ে গেছে, আসছি। স্বপ্ন মাঠে খেলতে গেছে। তিথি তালা মেরে মারল দরজায়। এক পাশের কাঁধে ব্যাগ, অন্য পাশে মোটা বিনুনিটা ঝুলছে। বৃষ্টির খোলা চুল উড়ছে বাতাসে, হাঁটছে আর ফোন টিপছে। বাড়ির রাস্তাটা পিচের হলেও সরু অনেক, একসাথে দুজনের বেশি আটে না। তার উপর বাঁশঝাড় আর ফসলি ধানের ক্ষেত। তিথির প্রশান্তি লাগছে খুব। রাস্তার আইল ধরে নতুন নতুন ফুল ফুটেছে। ফুলের ফসলের গন্ধ, নির্মল বাতাস, শুভ্র আকাশ, সব মিলিয়ে সুন্দর ঝরঝরে প্রকৃতি। একটা সময় রুস্তমের দোকানের কাছে এসে দাঁড়ালো তিথি। ওদিকে দাঁড়াতেই দেখে দৃষ্টি ফোন থেকে মুখ তুলে বলল, কি হলো?
তিথি অবাক হলো, একটু সময় বেমালুম ভুলে গেল কি করতে এলো তাহলে। বৃষ্টি চেয়ে থাকলো ওদিকে, তিথিও উত্তর দিচ্ছে না। বহু দ্বিধাদ্বন্দ্বে ভুগে অসহায় চোখে তাকালো বৃষ্টি। কি করতে এসেছিল যেন কিছুতেই মনে পড়ছে না। খানিকক্ষণ ভাবলো, হঠাৎ মনে পড়ল সেই তো আদিত্য নামে ছেলেটাকে দেখতে এসেছিল। জিভ কেটে ব্যস্ত ভঙ্গিতে বলল, ওহ সরি, কই কই ছেলেটা? তিথি আগ্রহহীন কণ্ঠে বলল, জানি না, নিজে খুঁজে নে। আহা, রাগ করিস না, খুব গুরুত্বপূর্ণ চ্যাটে ছিলাম। বল কোথায় সেই ছেলে? তিথি রাগ পড়ে গিয়েছে, নিজেকে স্বাভাবিক করে চোখের ইশারায় করল সামনে। বৃষ্টি তাকালো সেই দিকে। রুস্তমের দোকানের সামনে ছোট ছোট বেঞ্চি পাতা, আদিত্য রঞ্জন দুজন বসা সেখানে। আরিফ নেই আজ। দুজনের হাতে সিগারেট ধরানো, হাসি ঠাট্টায় মেতে আছে একেবারে। বৃষ্টি ভ্রু কুচকে চেয়ে থেকে পর্যবেক্ষণ করল। তিথির বর্ণনার সাথে মিলল দুজনকেই। প্রশ্ন করল, ওই ব্লু শার্ট পরা ডান পাশের ছেলেটা না? তিথি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বৃষ্টি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখতে তো ভালোই। আমি তো বলিনি দেখতে খারাপ। আচ্ছা, আমি এখন যাচ্ছি, তুই বাসায় যা। স্বপ্ন ঘরে তালা পেলে কোথায় যাবে? বৃষ্টি প্রস্তাব নাকচ করে বলল, দাঁড়া, পরে যাস। তিথি ভ্রুকুচকে বলল, কেন? বৃষ্টি উত্তর দিল না প্রশ্নের, উল্টে তিথিকে চমকে দিয়ে স্বর উঁচু করে ডেকে উঠল, এই যে মিস্টার আদিত্য। তিথি একবারে হতভম্ব হলো সাথে সাথে। গোল চোখ করে বলল, এই দিদি, ডাকছিস কেন ওকে? বৃষ্টি তিথির কথায় পাত্তা দিল না, এমন ভাব করলো যেন শুনতেই পায়নি। আগের থেকেও জোরালো স্বরে ডাকলো, আদিত্য। নিজের নাম শুনে আদিত্য আশেপাশে তাকালো, কে ডাকছে? একটা সময় সামনে তাকাতেই দেখলো একটু দূরে দাঁড়িয়ে আছে তিথি, সাথে অন্য একটা মেয়ে। তিথিকে দেখেই আদিত্য হাতের সিগারেটটা ফেলে দিল মাটিতে। রঞ্জনও ফেলে লো আদিত্যর দেখা দেখি। বৃষ্টি এবার হাত নেড়ে ডাকলো, এদিকে আসুন। তিথি কপাল চাপড়ালো, হায় ভগবান, এই মেয়েকে আমি কেন আনলাম? আদিত্য প্রথমে বুঝে উঠল না মেয়েটা তাকেই ডাকছে কিনা। বিভ্রান্ত কাটাতে নিজেকে দেখিয়ে বলল, আমাকে ডাকছেন? বৃষ্টি মাথা নাড়ালো। রঞ্জন আদিত্যের কানের কাছে মুখ এনে বলল, বৌদি মনে হয় সাথে বড় বোন এনেছে। দুপুরে কি উল্টাপাল্টা কিছু বলেছিস? বললে এখনো সময় আছে, চল ভাগে। আদিত্য চোখ রাঙিয়ে বলল, চুপ কর ছাগল, দেখে আসি দাঁড়া। সম্বন্ধ পাকা করতেও তো আসতে পারে। আদিত্য হেসে উঠে দাঁড়ালো। তিথি কি করবে ভেবে পাচ্ছে না। বেনির গোছাটা হাতে পেঁচাচ্ছিল। দিদির এমন ছলনা মেনে নিতে পারছে না। বলল, শুধু দেখবে, অথচ লাজ লজ্জা ভুলে ডেকে পাঠালো। কি দরকার ছিল ছেলেটাকে ডাকার? মনে মনে প্রার্থনা করতে থাকলো অন্তত উল্টোপাল্টা কিছু না শোনায় দিদি। যে ঠোঁটকাটা মেয়ে। আদিত্য এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো, একবার আর চোখে তাকালো তিথির দিকে। আদিত্য তাকাতেই তিথি চোখ সরিয়ে নিল অন্যদিকে। ততক্ষণে বৃষ্টি পা থেকে মাথা অবধি দেখে নিয়েছে আদিত্যকে। আদিত্য বৃষ্টির দিকে ফিরে বলল, বলুন। বৃষ্টি মৃদু হেসে বলল, আমি বৃষ্টি, তিথির দিদি। আদিত্য হেসে ছোট করে বলল, ও আচ্ছা। বৃষ্টি এবার তিথির দিকে তাকালো, বলল, শোনু, তুই একটু ওদিকটায় গিয়ে দাঁড়াতো। তিথি চোখ ছোট করে বলল, কেন? বৃষ্টি কপট রাগ দেখিয়ে বলল, আমি বলছি তাই। তিথি লজ্জা পেল। বড়দের কি শাসন সবসময় করতে হয়, বিশেষ করে অন্যদের সামনে? ছোটদেরও তো প্রেস্টিজ বলে কিছু থাকে নাকি? তিথি ঠোঁট উল্টে একটু দূরে গিয়ে দাঁড়ালো ওদের থেকে। আদিত্য মুচকি হাসল, তবে অতি সন্তর্পণে। বৃষ্টি ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন ছুড়ল, আপনি কি তিথিকে ভালোবাসেন? মাত্রই স্কুল থেকে বের হলো সুচিত্রা। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে পুরো শরীর। আজ ছাতা আনতেও ভুলে গেছেন। রোদ্দুরটা সোজা এসে লাগছে মাথার ওপর।
এখন আবার টেলার্সে যেতে হবে। খিদেও লেগেছে ভীষণ। বাসা থেকে খাবার এনেছিল সাথে, কিন্তু ব্যস্ততার সময় মতো খেতে না পারায় পচে গন্ধ বের হয়ে গেছে তা দিয়ে। সুচিত্রা এলোমেলো পায়ে হাঁটছেন। ক্লান্ত লাগছে, পিপাসাও পাচ্ছে। আশপাশ দেখলেন একবার। দোকানগুলো এখনো খোলেনি। একটু পানি কিনে খাওয়া যেত অন্তত। এভাবে হাঁটতে পা সায় দিল না। গিয়ে বসলেন একটা দোকানের বেঞ্চের ওপর। এখানে ছায়া পড়ছে, ঠান্ডাও লাগছে, কিছুটা আরাম হচ্ছে। কিছুক্ষণ কেটে গেল। একটা সময় দোকানের মালিক চলে এলো দোকান খুলতে। সুচিত্রাকে বসতে দেখে হেসে বলল, আরে সুচিত্রা বৌদি, কি ব্যাপার এখানে বসে আছেন? সুচিত্রাও ক্লান্ত মুখে হাসি টেনে বলল, এমনি দাদা, একটু ক্লান্ত লাগছিল তাই। লোকটা ঝাঁপ তুলছিল দোকানে। সুচিত্রার কথায় কপাল কুঁচকে তাকিয়ে বলল, দেখে তো অসুস্থ লাগছে, পানি খাবেন একটু? সুচিত্রা হ্যাঁ বোধক মাথা দোলালেন। শ্বাস উঠেছে, কষ্ট হচ্ছে কথা বলতে। লোকটা ফ্রিজের ভেতর থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে এগিয়ে দিল সুচিত্রার দিকে। নিন, খান, ভালো লাগবে। সুচিত্রা দ্রুত হাতে বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করে। প্রাণ জুড়িয়ে এলো এখন। মুখ মুছলেন শাড়ির আঁচলে। লোকটা দোকানের সামনে চিপসের প্যাকেটগুলো ঝোলাচ্ছিল তখন। সুচিত্রা ব্যাগ হাতে দিয়ে দেখলেন খুচরো নেই। দুটো 100 টাকার নোট পড়ে আছে। লোকটার দিকে চেয়ে বললেন, ভাঙতি আছে দাদা? না বৌদি, মাত্র দোকান খুললাম, এখনো বেচাকেনা হয়নি। আপনার কাছে নেই? না। লোকটা থামিয়ে দিয়ে বলল, তাহলে এখন দিতে হবে না বৌদি, পরে দিয়েন। আর কিছু খাবেন? সুচিত্রা হেসে বললেন, না দাদা, আমি এখন উঠি, তবে বাড়ি ফেরার সময় দিয়ে যাব। সুচিত্রা যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ান। হঠাৎ লোকটা বলে ওঠে, বিকাশ দার সাথে কি আজকের সম্পর্ক বলুন? সামান্য 15 টাকা কিভাবে নিতে পারি? আজ বরং থাক বৌদি, মাঝে মাঝে খাবার নিয়েন, সব মিলিয়ে করে একবারে অন্য কখনো দিয়েন। স্বামীর নাম শুনে মুখ কালো হয়ে এলো সুচিত্রার। এই লোকের দৌলতে কোনো সুযোগ সুবিধা উপভোগ করা মানে জেনে শুনে বিষ পান করা। সুচিত্রা মুখটা মুহূর্তে শক্ত হয়ে এলো। লোকটার দিকে 100 টাকার নোটটা এগিয়ে দিয়ে বললেন, আপনি এটা রাখুন, বাকি টাকা পরে নিয়ে যাব। লোকটা তাও আপত্তি করল। অহেতুক বাড়াবাড়ি সহ্য করতে না পেরে সুচিত্রা টাকা বেঞ্চের ওপর রেখে বললেন, আসছি। সেখান থেকে বেরিয়ে নিজের টেলার্সের দিকে হেঁটে গেলেন সুচিত্রা। লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো ততক্ষণ। সম্পূর্ণ বিষয়টা দূর থেকে দেখলেন বিকাশ, গাড়ির মধ্যে বসে। এত দূর থেকেও কথাগুলো কানে না পৌঁছালেও অকারণেই অধিক রাগ লাগছে তার। সামান্য একজন দোকানদারের সাথে তার স্ত্রী হাসি ঠাট্টায় ফেটে পড়ছিল। বিকাশ ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলল, এখনো নিজেকে শোধরালে না সুচি? সেই কুকুরের লেজেই রয়ে গেলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। শহরটাকে আঁকড়ে ধরেছে এক মুঠো অন্ধকার। ঘড়িতে 7টা বাজে। সূর্য ডুবেছে অনেকক্ষণ। বসার ঘর আর শোবার ঘরে আলো জ্বালানো। বসার ঘরের সোফায় বসে জোরে জোরে উচ্চারণ করে পড়ছে স্বপ্ন। আজকেও বাংলা বই। বাংলা পড়তে কষ্ট কম, মাথা খাটাতে হয় না, কোনো পরিশ্রম হয় না বলে এই একটা বই সকাল সন্ধে আওড়ায় সে। শোবার ঘরে তিথি বৃষ্টি একসাথে। বৃষ্টি বরাবরের মতো ফোন ঘাঁটতে ব্যস্ত, কিন্তু মেজাজ তেতে আছে তিথির, ভীষণ রকম ক্ষেপে আছে বৃষ্টির ওপর। বৃষ্টির মধ্যে আদৌ এ নিয়ে হেলদোল আছে বলে সন্দেহ। তিথি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল এবার। কড়া কণ্ঠে বলল, দিদি, তুই আমার কথা শুনবি না কি বল? বৃষ্টি ভ্রু কুঁচকে তাকালো। কোন কথা? কিছু বল তো, শুনবো। তিথি হাতের বইটা শক্ত করে রাখলো টেবিলের ওপর। চেতে বলল, ওই লোকের ফোন নাম্বার এনেছিস কেন? বৃষ্টি নিরুদ্বেগ ভাবে বলল, তোর জন্য। তিথি অবাক হয়ে বসে পড়ল চেয়ারে, কপাল চাপড়ে বলল, হায় হায়, ছেলেটা আমায় কি ভাবলো?
নিশ্চয়ই ভেবেছে আমি তোকে শিখিয়ে দিয়েছি, হ্যাংলা মনে করছে আমাকে। আমার মান সম্মান ইজ্জত সব ধুলায় মিশিয়ে দিলি তুই। এও কি আমার মায়ের পেটের বোন? সৎ বোন হলেও মেনে নিতাম আমি, কিন্তু তুই এটা করতে পারলি আমার সাথে কিভাবে? হাও? বৃষ্টির সহজ স্বীকারোক্তি। কিভাবে পারলাম সেটা তো দেখলি। আর এতে হ্যাংলা ভাবার কি আছে? তুই তো সাহস করে কোনোদিনও একটা ছেলের থেকে ফোন নাম্বার চেয়ে আনতে পারবি না, তাই আমি এনে দিয়েছি। তোর কাজ বলতে পারিস এক ধাপ এগিয়ে দিয়েছি আমি। আর একবার চাওয়াতেই ছেলেটা যেভাবে দিল মনে হলো এই অপেক্ষাতেই ছিল। তিথি জোরালো শ্বাস ফেলল, বলল, থাকলে থাকতো, ও থাকতো, আমি তো আর ছোট হতাম না। বৃষ্টি চোখ সরু করে বলল, তুই কেন ছোট হবি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তিথি ভীষণ অসহায় চোখে তাকালো। এখন দিদিকে কি করে বোঝায়? আদিত্য যে আজই আমাকে বলল আমাকে ও পছন্দ করে, আর আজই তোকে ওকে দেখাতে নিয়ে গেলাম, তুই নাম্বার চেয়ে আনলি। ও নিশ্চয়ই ভেবে বসে আছে ওটা আমিই চেয়ে পাঠিয়েছি। কি করলি রে দিদি, কি করলি? তিথির ভাবনার ফাঁকেই বৃষ্টি মুঠোফোন শব্দ করে বেজে উঠল। ধ্যান কাটল তিথির। বৃষ্টি স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হেসে তিথির দিকে তাকালো। তিথি এই হাসির সঠিক কারণ ধরতে পারল না। বৃষ্টি ফোনটা তিথির দিকে এগিয়ে দিয়ে বলল, নে কথা বল। তিথি বুঝতে না পেরে বলল, কে? কথা বলে দেখ চিনতে পারিস কি না। ধর এখন, কেটে যাবে না হলে। তিথি চোখ মুখে এক রাশ জিজ্ঞাসা নিয়ে রিসিভ বাটন প্রেস করে কানে ঠেকালো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একটা ব্যস্ত শান্ত কণ্ঠ ভেসে এলো, কি করছো তিথি? তিথি জমে এলো প্রায়। এটা তো আদিত্যের কণ্ঠস্বর, নাকি ভুল ভাবছে? সারাদিনে লোকটা মাথায় এমনভাবে জেকে বসেছে বলে। ধরফড় করে স্ক্রিনে চোখ বোলালো তিথি। আননোন নাম্বার ভাসছে, সেভ করেনি বৃষ্টি। প্রশ্ন নিয়ে তাকালো বৃষ্টির দিকে। বৃষ্টি মিটিমিটি হাসছে। তিথি বুঝতে পারল সে ঠিক ধরেছে, এটা আদিত্য। প্রচণ্ড কৌতূহল নিয়ে মৃদু স্বরে বলল, আপনি? আমি আদিত্য, চিনতে পারলেন না? পেরেছি, বাহ। তিথি চূড়ান্ত অস্বস্তি হচ্ছে, কি বলবে বুঝতে পারল না। লাইন কেটে দেবে, কিন্তু সেটা কি ভালো দেখাবে? ইতস্তত করে বলল, কিছু বলবেন? বলার ইচ্ছে তো অনেক কিছু, তুমি কি শুনবে? তিথি জিভ দিয়ে ঠোঁট ভেজালো, প্রত্যুত্তর করল না। আদিত্য নিজেই বলল, আমার ভীষণ মন খারাপ জানো। কেন খারাপ জানি না, ঘরে ফিরতে মন চায় না আজকাল। ইচ্ছে হয় সারাটা দিন রুস্তমের দোকানের সামনে বসে থাকি, আর তারপর একজনকে দু চোখ ভরে দেখি। তিথির গলা শুকিয়ে এলো আদিত্যের ঠান্ডা আওয়াজে। লোকটা কিছু বললেই তার শরীর কেঁপে ওঠে। কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। এই অনুভূতি কিসের? ভালো লাগার নাকি মিশ্র? তিথিকে চুপ থাকতে দেখে আদিত্য শীতল কণ্ঠে ডাকল, তিথি। তিথি আস্ত করে জবাব দেয়, ভালোবাসি। তিথির হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল ওখানে। কিছু বলার মতো শব্দ পেল না, স্থির হয়ে বসে রইল। ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপছে। বৃষ্টি উৎসুক হয়ে চেয়ে আছে ওর দিকে। আদিত্য কি বলছে শুনতে না পেলেও বোনের চেহারায় কিছু ঘটেছে স্পষ্ট। কিন্তু কি? আদিত্য প্রশ্ন ছুড়ল, কিছু বলবে না? তিথির হুঁশ ফিরল। কিছু বলতে ধরবে এর আগেই কেউ একজন ছোঁ মেরে হাত থেকে নিয়ে নিল ফোন। হকচকিয়ে তাকালো দুই বোন। সুচিত্রা শক্ত মুখ করে তাকিয়ে আছে তিথির দিকে। মাকে দেখে ভয়ে প্রাণ নাশ হয় তিথির। সুচিত্রা সন্দেহী কণ্ঠে বলল, কার সাথে কথা বলছিলি? তিথি জিভের ডগার উত্তর পেল না। ভাবতে লাগলো কি বলবে। পরিস্থিতি সামলাতে দৃষ্টি আমতা আমতা করে বলতে শুরু করলো, মা আসলে। সুচিত্রা হাত উঁচু করে থামিয়ে দিলেন ওকে। কড়া কণ্ঠে বললেন, আমি কাউকে জিজ্ঞেস করিনি, তুই বল। তিথির দিকে তাকিয়ে। তিথি ভয়ে কাঁপছে।
উসখুস করছে। উত্তর না পেয়ে সুচিত্রা ফোনের স্ক্রিনে চোখ বোলালেন। স্ক্রিন লক হয়ে গিয়েছে। ওয়ালপেপারে বৃষ্টির ছবি ভাসছে। সুচিত্রার গলার স্বর শুনে আদিত্য লাইন কেটে দিয়েছিল। সুচিত্রা তেমন বিশেষ কিছু না পেয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারলেন। শান্ত কড়া কণ্ঠে বললেন, আমি চাই না আমার মেয়ে বাকিদের মতো হোক। দয়া করে কেউ যেন ওকে বিপথে চালিত না করে। তবে আমার থেকে খারাপ মা কেউ হবে না। মায়ের কথার ইঙ্গিত ঠিক বুঝে ফেলল বৃষ্টি। মুহূর্তে রাগ মাথা চড়া দিয়ে উঠল। সুচিত্রা চলে যেতে নিলে ফুঁসে উঠে বলল, আর কি বাকি আছে তোমার খারাপ মা হওয়ার? যে মা মাসের পর মাস সন্তানের খোঁজ নেয় না, সামনে দেখলেও দুটো কথা বলে না, সে ভালো মা হয় কি করে? সুচিত্রা তিথিকে শান্তভাবে বললেন, সোনু থামতে বল ওকে। তিথি হাঁ করতে নিলে দৃষ্টি চেতে বলল, ও আমাকে কি থামাবে? আর আমি কেনই বা চুপ করব? সত্যিটা শুনতে খুব খারাপ লাগে, তাই না? তবে আমাকে শোনাও কেন? পরের ছেলের জন্য এত দরদ উতলাচ্ছে, অথচ নিজের মেয়ের জন্য কিছুই না। তোমার থেকে তো বাবা অনেক গুলে ভালো। অন্তত সোনু ওদের রাস্তায় পেলেও হেসে কথা বলে। সুচিত্রা ঘুরে তাকিয়ে বলেন কারণ সোনু তোর মতো নয়। তুই যা করেছিস তারপর তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। পরের ছেলের জন্য আমার দরদ উতলাচ্ছে না। আমি সত্যিটাকে সাপোর্ট করছি। আমরা তো তোকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করিনি। তুই নিজে যেচে করেছিলিস বিয়ে। ছেলেটা একটু খারাপ অবস্থা হলো কি অমনি তাকে ডিভোর্স দিতে চাইছিস? তুই কি ভাবিস? তুই তোর বাবার কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছিস থাকছিস আমি বুঝি না। পেটে তুই আমায় ধরিসনি, আমি ধরেছি। আমি খুব ভালো করেই জানি তুই এখান থেকে বেরিয়ে প্রত্যেকটা দিন ঠিক কোথায় কোথায় যাস, কার সাথে ঘুরে বেড়াস। কিন্তু কি আর করার, তোর দায়িত্ব যার সে বুঝে নিক এসব। তবে আমার মেয়ে এত লোভী বাজে চরিত্রে সেটা মা হিসেবে মেনে নিতে এটুকু কষ্ট হয়। বৃষ্টি উত্তেজিত হয়ে বলল, তাই নাকি আমি লোভী বাজে চরিত্রের? আর তুমি খুব ভালো? সুচিত্রা চোখ শুরু করে বলল, কি বলতে চাইছিস? তিথি অকুল পাথরে পড়ল। দিদি আর মায়ের লড়াইয়ে দিশেহারা সে। কাকে থামাবে? পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে। প্রচেষ্টা হিসেবে দিদিকে অনুরোধ করল, দিদি থাক না, মা তো। বৃষ্টি ধমকে বলল, তুই চুপ কর, আমি আজ বলবো। মা বারবার আমার চরিত্র নিয়ে খোঁটা দেয়, তাই না? আচ্ছা মা, তুমি নিজে বুঝি খুব চরিত্রবান। তোমার চরিত্র যদি ঠিক থাকতো তবে আজ স্বামীর ঘর করতে। ওভাবে বাবা তোমাকে বের করে দিত না। আদিত্য তো এখনও আমার পায়ে পড়ে আমাকে ফিরিয়ে নিতে চায়। বাবা তো তোমাকে দু চোখে দেখতে পারে না। যার নিজের চরিত্রের ঠিক নেই তার মেয়ে কি করে? কথাটা শেষ করার আগেই বৃষ্টির গালে ঠাস করে চড় বসালেন সুচিত্রা। ভড়কে গেল বৃষ্টি। গালে হাত দিয়ে অবাক চোখে মায়ের দিকে তাকালো। তিথি চুপসে গিয়ে মুখে হাত দিয়ে চেপে ধরল ভয়ে। সুচিত্রা টলমল চোখে দাঁত খিচে বললেন, তোর মতো বেয়াদব মেয়ের থাকার থেকে না থাকা ভালো। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই, এক্ষুনি। বৃষ্টি চোয়াল শক্ত হয়ে এলো। তেতে বলল, যাবই তো। আমার আশায় ভুল হয়েছে। আর কখনো এই বাড়িতে পা রাখবো না আমি। সুচিত্রা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। দরজার কাছে মুখ কালো করে দাঁড়িয়েছিল স্বপ্ন। সবটা দেখেছে সে। বৃষ্টি ব্যস্ত হলো ব্যাগ গোছাতে। তিথি কাঁদছে আর বোনকে থামানোর চেষ্টা করছে। না দিদি প্লিজ যাস না, মা রাগ করে বলেছে দি। তিথি বৃষ্টির ব্যাগ চেপে ধরল। কিছুতেই যেতে দেবে না সে। এমনি হলে এক কথা, কিন্তু এভাবে একে অন্যের সাথে রাগ করে মনোমালিন্য নিয়ে ঘর ছাড়া মোটেও ঠিক নয়। তিথির হাত ঝাড়া মেরে সরিয়ে দিল বৃষ্টি। ছাড়া আমায়, আর জীবনে ওই মহিলার মুখদর্শন করব না। তিথির কোনো আকুতি মিনতি কাজে লাগলো না। একটা সময় ব্যাগ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল বৃষ্টি। বাসার ঘরে
থম মেরে বসে ছিলেন সুচিত্রা। মাকে দেখেও না দেখার ভান করে সদর দরজা খুলে চলে গেল বৃষ্টি। তিথি আর স্বপ্ন দৌড়ে পিছু নিতে গেলে সুচিত্রা শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, ঘরের বাইরে এক পাও রাখবে না কেউ। মায়ের বরফ নির্দেশে তিথি স্বপ্ন ওখানেই দাঁড়িয়ে পড়ল। বাইরে স্নিগ্ধ শান্ত হাওয়ায় থাকলেও মনের মধ্যে উত্তাল ঝড় নিয়ে নিজের রুমে বাড়ালো সুচিত্রা। এতক্ষণে আটকে রাখা চোখের পানিটুকু গড়িয়ে গাল অবধি এলো। যে সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিল, এত কষ্ট করে বড় করলো, সেই সন্তান আজ মাকে চরিত্র নিয়ে কথা শোনায়? এমনও লেখা ছিল কপালে? সুচিত্রা ধরম করে দরজা আটকালেন। শব্দে কেঁপে উঠল স্বপ্ন। গুটিয়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। তিথির চোখ তখনও থই থই। সুচিত্রা ধীর পায়ে গিয়ে বিছানায় শুলেন। বালিশে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলেন। ভাগ্য কেন এমন খেলা খেলছে? স্বামী সন্তানের চক্ষুশূল হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের শান্তি। মন খারাপ সাময়িক, এই একটু পর বেমালুম চাপা পড়ে, ভুলে যায় সব। কিন্তু বিষণ্ণতা ভয়ানক, গ্রাস করে মন মস্তিষ্ক। অবসাদে ছেয়ে ফেলে চারপাশ। মৃদুমন্ত শান্তির বাতাস তখন বিষাদ লাগে। বিষাক্ত মনে হয় কারোর সহানুভূতি, তিক্ততা ঘিরে থাকে হৃদয়। বাইকের উপর লম্বালম্বিভাবে চিত হয়ে শুয়ে আছে আদিত্য। চোখগুলো আকাশপথে। সাদা শুভ্র আকাশে কিছু খুঁজছে। পাশেই মুখ ছোট করে দাঁড়িয়ে আছে রঞ্জন আর আরিফ। দুজনেই কতক্ষণ নিজেদের মধ্যে কথা বলছে, কখনো আবার চেয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য একটা বাক্য ব্যয়ও করেনি এখন অবধি। আদিত্যের মন ভালো নেই, ক্ষুণ্ণতায় ভুগছে। আজ 1 সপ্তাহ তিথিকে একটু চোখের দেখা দেখেনি সে। প্রত্যেকটা দিন রুস্তমের দোকান, কলেজের গেট, ব্রিজের এপার ওপার করলেও তিথির দেখা মেলেনি। তিথি কি রাগ করল সেদিন ভালোবাসি বলায়? হতেই পারে না। সেদিন কারোর একটা গলার স্বর পেয়েছিল ফোনে। কে ছিল? তিথির মা? কোনো ঝামেলা হলো কি? এমন হাজারটা প্রশ্ন 7 দিন দখল করে আছে তার মাথায়। বৃষ্টি থেকে তিথির কোনো খোঁজ না পেলেও তিথির ফোন নাম্বার পেয়েছে, কিন্তু কল করার সাহসটুকু জোগান পাচ্ছে না। যদি তিথি রেগে যায়, ভুল বোঝে, আচ্ছা ও কি বিরক্ত হয় তার এমন পাগলামোতে? আদিত্যের এমন উদাস ভাবমূর্তিতে রঞ্জন চুপ থাকলেও বেশিক্ষণ নিজেকে আটকাতে পারল না আরিফ। খোঁচা মেরে বলল, কিরে দেবদাস, একটা মদের বোতল আইনা দিতাম নাকি? আদিত্য উত্তর দিল না, চুপচাপ চেয়ে থাকলো ওপরে। আরিফ আবার বলল, তোর কানে কি কথা ঢোকে না আদি? মানে আমরা এত পুরনো বন্ধু, আমাগো কোনো দাম নাই? শালা 2 দিন হলো প্রেমে পড়েছ কি একবারে জাগাইয়া গেলে? আদিত্য বিরক্তিতে আস্তে করে বলল, ভালো লাগছে না আরিফ, কথা বলিস না তো। তা লাগবে কেন? এখন তো আমরা যাই বলবো তাতেই তোমার কানে ফোসকা পড়বে। আর তিথিরে দেখলে তো একবারে আনন্দে নাইচা। কথাটা শেষ করার আগেই আরিফ থেমে গেল। চোখ ছোট ছোট করে চেয়ে থাকলো। তিথি আসছে। আরিফ ভালো করে খেয়াল করে দেখল, হ্যাঁ তিথি। লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, ওই যে আইছে দেবদাসের পার্বতী। কথাটা শোনা মাত্রই আদিত্য লাফিয়ে উঠল। তিথি আসছে দেখে ঝলমলে চেহারা। উঠে দাঁড়ালো তৎপর। আরিফ রঞ্জনকে ইশারা করে বলল, দেখ 32 পাটি সব দাঁত বাইরে হয়েছে শালার, অথচ এতক্ষণ বান্দরের মতো ছিল চেহারা। রঞ্জনের নিরুদ্বেগ উত্তর, থাক বাদ দে, প্রেম তো করিনি তাই জানিও না। তিথির কাঁধে ব্যাগ, মুখ কালো, চুলটা ঝুটি করে বাঁধা পেছনে। মন ভালো নেই মুখেই স্পষ্ট।
আদিত্যকে দেখেও না দেখার ভান করল। পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদিত্য অধৈর্য হয়ে ডাকল, তিথি শোনো। তিথি দাঁড়াতে না চেয়েও দাঁড়ালো। আদিত্য এগিয়ে এলো ওর দিকে, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল, এই কদিন কই ছিলে তিথি? শরীর খারাপ ছিল? তিথি আদিত্যের দিকে একবারও তাকালো না, নিচের দিকে চোখ রেখে মাথা নেড়ে না বোঝালো। আদিত্য আবার প্রশ্ন করল, তাহলে কোথায় গেছিলে? তোমাকে তো দেখিনি। জানো আমার কি অবস্থা হয়েছিল? আদিত্যের স্বরে উগ্রতা পরিষ্কার। তিথি চুপ করে থাকলো। তাও আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হলো? কথা বলছো না কেন? তিথি মৃদু কণ্ঠে বলল, কি বলবো? কি বলবে তুমি জানো না? তিথি একবার তাকালো, বড় ঠান্ডা সেই দৃষ্টি। বলল, আপনি আমাকে নিয়ে এত উতলা হচ্ছেন কেন? আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক আদৌ কি আছে? আদিত্য অবাক হলো না, স্পষ্ট কণ্ঠে বলল, তোমার দিক থেকে কি আছে আমি জানি না, আমার দিক থেকে অবশ্যই অনেক কিছু আছে। তিথি শক্ত কণ্ঠে বলল, আমার দিক থেকে নেই, আর হবেও না। আপনি এইভাবে রাস্তাঘাটে আমাকে বিরক্ত করবেন না। আদিত্য অবাক হয়ে বলল, আমি তোমাকে বিরক্ত করছি? হ্যাঁ। বলে দিয়েই এগোতে নিল তিথি, তবে পা বাড়ানোর আগে ওর এক হাত ধরে টান দিল আদিত্য। তিথি একটুও ভাবান্তর এলো না, ঘাড় না ফিরিয়ে শান্তভাবে বলল, হাতটা ছাড়ুন আদিত্য, কেউ দেখলে বদনাম হয়ে যাবে। আদিত্য নিম্ন কণ্ঠে বলল, না, আগে উত্তর দাও। তিথি ভ্রু কুঁচকে তাকালো, কিসের উত্তর? সেই দিনের সেই কথার উত্তর। তিথি চোখ সরিয়ে নিয়ে বলল, আমি জানি না। তার মানে তুমি জানো, তোমার চোখে স্পষ্ট, তুমিও আমাকে ভালোবাসো। তিথি মৃদু তেতে বলল, কে বলল? আমি বলেছি? কেন নিজের মতো কথা বানাচ্ছেন? আমি কথা বানাচ্ছি না। তুমি যদি আমাকে পছন্দ নাই করতে এতক্ষণে হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিতে। তোমাকে যদি সত্যি বিরক্ত করতাম, আর তাতে তুমি যদি সত্যি বিরক্ত হতে, এত শান্তভাবে আমার সাথে কথা আদৌ বলতে না। তিথি চুপসে গেল, প্রসঙ্গ পাল্টাতে বলল, হয়তো জীবনে প্রথম কারোর মুখে ভালোবাসার কথা শুনেছি তাই। এমনও তো হতে পারে। আদিত্য মুচকি হেসে বলল, এই কথাতেই বুঝিয়ে দিলে এটা মিথ্যে। তুমি আমাকে ভালোবাসো সেটাই সত্যি। আমি জানি না। আমি জানি। হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি? আমি ছাড়িয়ে নেব। পারলে নাও। তিথি দমে গেল, অনুরোধ করে বলল, প্লিজ ছাড়ুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক হচ্ছে না। কেউ দেখে ফেললে বাবাকে বলে দেবে। আদিত্য একটু ভেবে বলল, ঠিক আছে, কোচিংয়ের তো 5টায় শেষ। আমি ব্লুবার্ডসে অপেক্ষা করব, এসো। আদিত্য হাতটা ছেড়ে দিতেই তিথি হাত গুটিয়ে নিজের কাছে আনলো। কোনো উত্তর না দিয়ে এক ছুটে চলে গেল দূরে। আদিত্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে আরিফ আর রঞ্জনের দিকে তাকালো। দুটোতেই হাঁ করে চেয়ে আছে, পুতুলের মতো, নড়ছেও না। আদিত্য ভ্রু কুঁচকে বলল, তোদের আবার কি হলো? কেউই উত্তর দিল না, চেয়ে থাকলো ওভাবেই। আদিত্য ধমকে বলল, মুখ বন্ধ করবি নাকি রাস্তার বালু খাইয়ে দেব? আরিফ বিড়মুড়ো হয়ে থেকেই বলল, ভাই, আমরা কি বলবো বল? চোখের সামনে এইসব দৃশ্য কি হজম হয়? রঞ্জন তাল মিলিয়ে বলল, এটা আমাদের সেই আদিত্য? ভাবতে নিজেকে কেমন পাবনা ফেরত পাগল পাগল লাগছে। আদিত্য মুখ কুঁচকে বলল, কেন, কি এমন করেছি আমি? হ্যাঁ? আরিফ বলল, কি করেছিস? তোর মতো একটা ছেলে রাস্তায় মেয়েদের হাত ধরছে, টানাটানি করছে, তুই? এটাও সম্ভব? বলতো, সেই তুই আর এই তুই? আদিত্য মুচকি হাসল, এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রেখে বলল, আসলে প্রেমে পড়েছি তো, এখন আর আগের মতো থাকলে চলবে না, সাহসী হতে হবে, চূড়ান্ত সাহসী। বর্তমান। আদিত্য, নেমে এসো।
ডাকটা শুনে হুঁশ ফিরল আদিত্যের। আশেপাশে তাকালো। হট্টগোলে ভর্তি সেই বিয়েবাড়ি, লোকজনে ভরপুর। এখনো গাড়িতে বসে আছে সে। তিথির নাম শুনে কতক্ষণের জন্য হারিয়ে গেছিল অতীতে। ধ্যান কাটতেই নিজেকে চোরাবালির মধ্যে দেখে হতাশ হলো আবার। মনে হলো স্বপ্নটাই তো ভালো ছিল, সুন্দর ছিল। আদিত্যের গাড়ির দরজা খুলে দিল কেউ একজন। দীর্ঘশ্বাস ফেলে নেমে এলো সে। কনের মা বরণডালা হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে সামনে। আদিত্য ধীর পায়ে এগোলো সেই দিকে। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছে জ্বলন্ত কয়লার উপরে দিচ্ছে। উলুধ্বনি, শঙ্খ বাজার শব্দ মুহূর্তে মুখরিত হলো চারপাশ। এমন সুরেলা শব্দেও সূচের মতো কানে বিঁধল আদিত্যের। দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করল। একটা সময় বরণ শেষে ভেতরে ঢুকলো সবাই। বরকে নিয়ে বসলো আসনে। আর কিছু মুহূর্তই বাকি, তারপর সব শেষ হবে। সত্যিই হবে। অতীত। কাঁপা কাঁপা হাতে রেস্টুরেন্টের দরজা খুলল তিথি। ভেতরে ঢুকলো। তেমন লোকজন নেই আজ। একটু স্বস্তি পেল এতে। এদিক ওদিক তাকালো। একটা সময় খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত মুখ। কোনার টেবিলে বসে আছে আদিত্য। একাই এসেছে। তিথি গুটি গুটি পায়ে এগোলো সেই দিকটায়। আদিত্য টেবিলে থাকা কোল্ড কফির স্ট্র নাড়ছে, খাচ্ছে না। হঠাৎ সামনে তাকাতেই তিথিকে দেখল। মুহূর্তে ঠোঁটে ফুটল গাঢ় হাসি। দাঁড়িয়ে পড়ল। ব্যস্ত হয়ে চেয়ার টেনে বলল, বসো না। তিথি বসল। কান ব্যাগটা রাখলো কোলের ওপর। আদিত্য বসতে বসতে বলল, আমি জানতাম তুমি আসবে। তিথি কিছু বলল না। আদিত্যের চকচকে চেহারার দিকে চেয়ে থাকলো। আদিত্য হেসে বলল, কি খাবে, কফি নাকি অন্য কিছু? তিথি বলল, কিছু না। আপনি কিছু বললে তাড়াতাড়ি বলুন, আমাকে বাড়ি ফিরতে হবে। আমার ভাই। তোমার ভাই না হলে একা, তাই তো? তিথি ভ্রু কুঁচকে বলল, আপনি জানলেন কি করে? আদিত্য হেসে বলল, তোমার ব্যাপারে জানবো না এমন কিছু আছে? তিথি মুখটা কালো হয়ে এলো। তাহলে আদিত্য নিশ্চয়ই তার বাবা মায়ের ব্যাপারটাও জানে। আর 5টা মানুষের মতোই ও কি মাকে খারাপ ভাববে? কি ভাবছ? উত্তরে তিথি মলিন কণ্ঠে বলল, আপনি আমার ব্যাপারে সব জানেন? যতটুকু জানার জানি, এর বেশি প্রয়োজন নেই। আছে, অনেক কিছু জানার আছে। দেখুন, আমার বাবা মা। আদিত্য মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, এই 1 সেকেন্ড, তোমার আমার মধ্যে এইসব বাবা মা টেনো না প্লিজ। কথা আমাদের নিজেদের মধ্যে, আমরাই থাকি না। তিথি আস্তে করে বলল, আপনার জানা দরকার। তুমি জানা থাকলেই হবে। আচ্ছা এটা বলো, তুমি এর আগে কখনো প্রেম করেছো? তিথি মাথা দোলালো দুদিকে। আদিত্য ভ্রু নাচিয়ে বলল, বাহ, কিন্তু আমি করেছি 2টো। তিথি অবাক হয়ে তাকাতে আদিত্য ব্যস্ত কণ্ঠে বলল, আরে আরে, এভাবে তাকিও না। এই প্রেম সেই রকম প্রেম ছিল না। একটা ফেসবুকের প্রেম আর একটা ফোন কলে। বলতে পারো টাইম পাস ছিল। সামনাসামনি দেখিনি অবধি। মাসখানেক ও স্টে করেনি। বাদ দিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিল না। তিথু মৃদু হেসে বলল, তাহলে আমাকে যদি কখনো ভালো না লাগে, আমাকেও বাদ দিয়ে দেবেন? আদিত্য জ্বলন্ত চোখে চেয়ে রইল কিছু সময়। মুচকি হাসল। এরপর একটু ঝুঁকে এসে সচেতন কণ্ঠে বলল, তোমাকে ভালো লাগেই না এখন? তোমাকে তো ভালোবাসি। ভালোবাসা নতুন পুরনো হয়? কথাটায় কি ছিল জানা নেই। তিথির বুকটা ভালো লাগায় ছেয়ে এলো। নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। মুহূর্তে তার গালে ভেসে উঠল ক্ষীণ গর্ত। আদিত্য মুগ্ধ চোখে দেখল, যতক্ষণ চোখের পাতা এক না হয়। আর মনে বলল, তোমার এই টোল নামক গর্তে পা পিছলেছে আমার, বাঁচার উপায় কি? তিথির হাসি গাঢ় হলো আরও। লজ্জা পেল ভীষণ। আদিত্য টেবিলের ওপর রাখা তিথির হাত দুটো
মুঠোতে নিল। প্রথম স্পর্শে ঈষৎ কেঁপে উঠল তিথি। আদিত্য হাত দুটো শক্ত করে ধরে বলল, আজ থেকে পথ চলা শুরু হলো আমাদের। ছেড়ে যাবে না তো? তিথি চোখ তুলে তাকালো। নিষ্পাপ হাসি হেসে বলল, আপনি যাবেন না তো? আদিত্য দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, কক্ষনো না। বর্তমান। দরজায় ঠক ঠক শব্দ। তিথি কেঁপে উঠল। এখনো ওভাবেই মেঝেতে বসে আছে সে। এতক্ষণে নিস্তব্ধ পরিবেশ মুহূর্তেই কেমন ভারী মনে হলো। কে এলো এখন? মা? তিথি ভেজা ক্লান্ত চোখ নিয়ে একবার ঘড়ির দিকে তাকালো। সন্ধ্যা 6:20। মা তো এখন আসে না। তবে কে? আদি? তিথির শুকনো চেহারা মুহূর্তেই কেমন ঝলমলিয়ে ওঠে। ঠোঁটে ফোটে এক বাঁধ ভাঙা হাসি। আদিত্য এসেছে। নিশ্চয়ই তার কথা, সন্তানের কথা ভেবে ছুটে এসেছে আদিত্য। থাকতে পারেনি। সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই। তার ভালোবাসা মিথ্যে হতেই পারে না। তিথি চোখ মুছে ধরফড়িয়ে উঠে দাঁড়ায়। অবশ শরীর নিয়েও ছুটে গিয়ে দরজা টেনে খুলল। কিন্তু তিথিকে হতাশ করে দিয়ে আদিত্য আসেনি। ওপাশে দাঁড়িয়ে অন্য কেউ। তিথির মুখ ফ্যাকাশে হয়ে এলো। কালো মেঘে আষ্টেপৃষ্ঠে চেপে ধরল তৎক্ষণিক। ভাঙা অস্পষ্ট কণ্ঠে ছোট্ট করে বলল, তন্ময়, তুমি? চলবে।